নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদানের জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ করব সত্যজিৎ রায়ের একটি বড় গল্প। গল্প না বলে তাকে প্রায় উপন্যাসই বলা চলে। গল্পটি আপনাদের প্রায় সকলেরই অতি পরিচিত বলেই মনে হয়। এই গল্পটির নাম ফটিক চাঁদ। ফটিক চাঁদ প্রথম প্রকাশিত হয় পূজাবার্ষিকী আনন্দ মেলায় 1975 সালে। আমার এখনও মনে আছে, পূজাবার্ষিকী আনন্দমেলা হাতে পেয়ে প্রফেসর শঙ্কুর নতুন গল্প পড়তে পাব এই আগ্রহ এবং উৎসাহ মনে নিয়ে পাতা উল্টাতে গিয়ে যখন প্রথম আবিষ্কার করি ফটিক চাঁদ, এক মুহূর্তের জন্য একটু হয়তো হতাশই লেগেছিল। কিন্তু সত্যজিৎ রায়ের নিজের আঁকা পাতা ভর্তি রঙিন ছবি এবং গল্পটির নাটকীয় আরম্ভ অন্য অনেক ছোট্ট পাঠকের মতোই আমাকে সঙ্গে সঙ্গেই টেনে নেয় গল্পের ভিতরে এবং এক নিঃশ্বাসে একেবারে গোগ্রাসে সেটি পাঠ শেষ না করে ছাড়ি না। আগেও বলেছি, প্রফেসর শঙ্কু এবং ফেলুদার গল্পগুলি অতি জনপ্রিয় হওয়া সত্ত্বেও সত্যজিৎ রায়ের অন্য অনেক গল্পগুলির মধ্যেই সাহিত্যগুণ কম কিছু নয়, হয়তো বেশি। ফটিক চাঁদ তার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি বলে আমি অন্তত পাঠক হিসেবে মনে করি। এই গল্পটির থেকে সত্যজিৎ তনয় সন্দীপ রায় একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন। সত্যজিৎ রায় সৃষ্ট সাহিত্য আমাদের বাঙালি পাঠকদের চোখের বাইরে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে অধুনা মনে হয় না। তাও যেন মনে হয় সত্যজিৎ রায়ের অন্য অনেক কাহিনীর তুলনায়, বিশেষ করে ফেলুদার কাহিনীগুলির তুলনায়, ফটিক চাঁদ যেন অল্প একটু কম চর্চিত, একটু যেন অবহেলিত। আজকে আপনাদের সঙ্গে আবার এই গল্পটি মনে করতে পেরে আমার নিজের খুব কৃতজ্ঞ লাগছে। আরম্ভ করছি আজকের পাঠ, সত্যজিৎ রায়ের উপন্যাস ফটিক চাঁদ। ও যে কখন চোখ খুলেছে ও জানে না। চোখে কিছু দেখার আগে ও বুঝেছে ওর শীত করছে, ওর গা ভিজে, ওর পিঠের তলায় ঘাস, ওর মাথার নিচে একটা শক্ত জিনিস। আর তারপরেই বুঝেছে ওর গায়ে অনেক জায়গায় ব্যথা। তবু ডান হাতটাকে তুলে আস্তে আস্তে ভাঁজ করে মাথার পিছনে নিতেই হাতে ঠান্ডা পাথর ঠেকল। বড় পাথর, হাত দিয়ে সরাতে পারবে না, তার চেয়ে মাথাটা সরাই না কেন। ও তাই করল, আর তাতে ও আর একটু চিত হয়ে গেল। এবার ও বুঝল ও দেখতে পাচ্ছে। এতক্ষণ পায়নি, তার কারণ এখন রাত, আর ও শুয়ে আছে আকাশের নিচে, আর আকাশে মেঘ ছিল। এখন মেঘ সরে যাচ্ছে আর জল জলে তারাগুলো বেরিয়ে আসছে। ও বুঝতে চেষ্টা করল ওর কি হয়েছে। এখন ও উঠবে না, আগে বুঝে নেবে ওর কি হয়েছে, ও কেন ঘাসের উপর শুয়ে আছে, কেন ওর গায়ে ব্যথা, কেন ওর মাথাটা দপদপ করছে। ওটা কিসের শব্দ হচ্ছে একটানা? একটু ভাবতেই ওর মনে পড়ল ওটাকে বলে ঝিঁঝি পোকা। ঝিঁঝি ডাকছে। ঝিঁঝি ডাকে কি? না, ডাকে না। ঝিঁঝি পাখি নয়, ঝিঁঝি পোকা। এটাও জানে। কি করে জানল? কে বলেছে ওকে? ওর মনে নেই। ও ঘাড়টা একটু কাত করল, মাথাটা ঝনঝন করে উঠল। তা করুক, ও বেশি না নড়ে এদিক ওদিক দেখে নেবে। ও এখন এ সময় এখানে কেন সেটা জানতে হবে। ওটা কি? তারাগুলো আকাশ থেকে নেমে এলো নাকি? না, মনে পড়েছে, ওগুলো জোনাকি। জোনাকি অন্ধকারে দপদপ করে জ্বলে আর ঘুরে ঘুরে ওড়ে।
জোনাকির আলো ঠান্ডা আলো, হাতে নিলে গরম লাগে না। কে বলেছে ওকে? মনে নেই। জোনাকি মানে ওখানে গাছ, গাছের আশেপাশেই জোনাকি ঘোরে, আর ঝোপে ঝাড়ে ঘোরে জোনাকি। ওখানে অনেক জোনাকি, ওই যে কাছে, আবার একটু দূরে, আবার অনেক দূরে। তার মানে অনেক গাছ। অনেক গাছ একসঙ্গে থাকলে কি বলে? মনে পড়ছে না। ও এবার অন্যদিকে মাথা ঘোরালো, আবার মাথাটা টনটন করে উঠল। ওদিকেও অনেক গাছে অনেক জোনাকি, গাছের মাথা আকাশে মিশে গেছে, দুটোই এত কালো। আকাশে তারা এক জায়গায় থেমে জ্বলজ্বল করছে, গাছে জোনাকি ঘুরে ঘুরে জ্বলজ্বল করছে। ওদিকের গাছগুলো দূরে, কারণ মাঝখানে রাস্তা। রাস্তায় ওটা কি আগে দেখেনি, এখন দেখছে, ক্রমে দেখছে। একটা গাড়ি দাঁড়িয়ে আছে। না, দাঁড়িয়ে না, একপাশে কাত হয়ে আছে। গাড়ির পিছনটা এখন ওর দিকে। ওটা কার গাড়ি? ও ছিল কি ওটার মধ্যে? কোথাও যাচ্ছিল কি? ও জানে না, ওর মনে নেই। গাড়িটাকে দেখে কেন জানি ভয় করল ওর। শুধু ও আর গাড়ি, আর কেউ নেই। কোনো মানুষ নেই, শুধু ও নিজে মানুষ। আর গাড়িটা কাত হয়ে ওর দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। ও জানে উঠলে ব্যথা লাগবে, তাও ও উঠল। উঠেই আবার পড়ে গেল, তারপর আবার উঠে এগিয়ে গেল গাছের দিকে, গাড়ির উল্টো দিকে। এটা জঙ্গল, একে বলে জঙ্গল। মনে পড়েছে। এখনো রাত, এখনো অন্ধকার, তাও বোঝা যায় জঙ্গল। একটু একটু দেখতে পাচ্ছে ও। তারার আলোয় তাহলে দেখা যায়, চাঁদের আলোয় আরও বেশি, সূর্যের আলোয় সবকিছু। ও 3টে গাছ পেরিয়ে 4-এর পাশে এসে থেমে গেল। ওর সামনে শুধু গাছ নয়, আরও কিছু আছে, একটু দূরে। ও গাছের গুঁড়ির পিছনে নিজেকে আড়াল করে মাথাটা বার করে ভালো করে দেখল। এক পাল জন্তু, তারা একসঙ্গে হাঁটছে, তাই খসখস শব্দ হচ্ছে। ঝিঁঝির শব্দ কমে এসেছে, তাই পায়ের শব্দ শোনা যাচ্ছে। ওই যে মাথায় শিং, একটার, দুটোর, আর একটার। ওগুলোকে হরিণ বলে, ওর মনে আছে। একটা হরিণ হঠাৎ থেমে মাথা তুলে দাঁড়ালো, অন্যগুলোও দাঁড়ালো, কি যেন শুনছে। এবার ও শুনল একটা গাড়ির আওয়াজ, দূর থেকে এগিয়ে আসছে গাড়িটা। হরিণগুলো পালালো, লাফ দিয়ে দৌড় দিয়ে পালালো। এই ছিল, এই নেই, সবগুলো একসঙ্গে। গাড়িটা এগিয়ে আসছে। এবার ও অনেক কিছু দেখতে পাচ্ছে। পিছনের আকাশ আর তেমন কালো নেই, গাছের মাথা আকাশ থেকে আলগা হয়ে গেছে, তারাগুলো ফিকে হয়ে গেছে। ও আবার উল্টো দিকে ঘুরল, এবার বোধহয় গাড়িটাকে দেখা যাবে। ও এগিয়ে গেল রাস্তার দিকে, কিন্তু জোরে হাঁটতে পারল না, ওর পায়ে বেশ ব্যথা, খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। গাড়িটা এসে চলে গেল। একে বলে লরি, সবুজ রঙের লরি, তাতে বোঝাই করা মাল। কাত হওয়া গাড়িটার পাশে এসে লরিটা একটু আস্তে চলল, কিন্তু থামল না। পা টেনে টেনে ও আবার রাস্তায় পৌঁছল। এখন আলো বেড়েছে, তাই পরিষ্কার দেখল গাড়িটাকে। গাড়ির সামনেটা দুমড়ে তুবড়ে কুঁচকে আছে, ঢাকনাটা আধখোলা হয়ে বেঁকে ভেঙে হাঁ হয়ে আছে। সামনের দরজাটা খোলা, একটা মানুষের মাথার চুল, মানুষটা চিত হয়ে আছে। তার মাথাটা খোলা দরজা দিয়ে খানিকটা বাইরে বেরিয়ে আছে। মাথার নিচে রাস্তাটা ভিজে। গাড়ির পিছনেও একটা লোক, তার শুধু হাঁটুটা দেখা যাচ্ছে জানলা দিয়ে। তার প্যান্টের রং কালো, গাড়িটার রং হালকা নীল। গাড়ির আশেপাশে রাস্তার অনেকখানি জায়গা জুড়ে কাঁচ, টুকরো টুকরো কাঁচ, টুকরো টুকরো আকাশ, আকাশে এখন আলো। ঝিঁঝি আর ডাকছে না, একটা পাখি ডাকল, 3বার ডাকল, সরু শীষের মতো ডাক।
ও আবার গাড়িটাকে দেখে ভয় পেল। রাস্তায় কাঁচ আর লাল দেখে ভয় পেল। লাল আর কোথাও নেই। হ্যাঁ, আছে, ওর জামায় আছে, হাতে আছে, মোজায় আছে। ও আর থাকবে না এখানে। ওই যে রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। দূরে বোধহয় বন শেষ হয়েছে, কারণ ওদিকটা অনেক খোলা। ও এগিয়ে চলল যেদিকে বনের শেষ হয়েছে সেই দিকে। ও পারবে যেতে। ও এটা বুঝেছে যে ও খুব বেশি জখম হয়নি। জখম হয়েছে ওই দুটো লোক, কিংবা মরে গেছে। ওর নিজের মাথার ব্যথাটা যদি কমে যায়, আর কনুইয়ের কাঁটাটা যদি শুকিয়ে সেরে যায়, আর পা যদি খুঁড়িয়ে চলতে না হয়, তাহলে কেউ ওকে কেমন আছো জিজ্ঞেস করলে ও বলতে পারবে ভালোই। কিন্তু আশ্চর্য এই যে ওর যে কেন কিছু মনে পড়ছে না সেটা ও বুঝতেই পারছে না। আজ এই কিছুক্ষণ আগে আকাশে তারা দেখার আগের কোনো কথাই ওর মনে নেই, এমনকি ওর নিজের নামটাও না। ও শুধু জানে ওখানে একটা ভাঙা গাড়ি, তাতে দুটো লোক পড়ে আছে আর নড়ছে না। ও জানে এটা রাস্তা, ওটা ঘাস, ওগুলো গাছ, মাথার উপর আকাশ, আকাশের একটা দিক এখন লাল, তার মানে সূর্য উঠবে, তাহলে এটা সকাল। ও হাঁটছে। পাখির ডাকে কান পাতা যায় না। এবার গাছগুলো চেনা যাচ্ছে। ওটা বট, ওটা আম, ওটা শিমুল, ওটা ওটা কি পেয়ারা না? ওই তো পেয়ারা হয়ে আছে। পেয়ারা চিনেই ওর খিদে পেল। ও গাছটার দিকে এগিয়ে গেল রাস্তা থেকে নেমে। ভাগ্যিস পেয়ারা, ভাগ্যিস আম না। আম গাছে আম আছে, কিন্তু ও জানে ওর গায়ে ব্যথা, ও গাছে চড়তে পারবে না। পেয়ারাটা হাতের কাছে। পরপর দুটো খেলো ও। বনের শেষে রাস্তা আর একটা বড় রাস্তায় গিয়ে পড়েছে। কোন দিকে যাবে ও? ও জানে না। শেষে না ভেবে ডাইনে ঘুরে কিছু দূর গিয়ে আর না পেরে ও একটা নাম না জানা গাছের নিচে বসে পড়ল। গাছের গুঁড়িতে সাদা কালো ডোরা কাটা। শুধু এ গাছটায় নয়, রাস্তার দুদিকে যত দূরে যত গাছ দেখা যায় সবটাতে ডোরা কাটা। কে দিয়েছে, কেন দিয়েছে সাদা কালো রং, তা ও অনেক ভেবেও বুঝতে পারল না। আর ভাবতে চায় না ও। মাথাটা আবার দপদপ করছে, আর সেই সঙ্গে বুঝতে পারল ওর নাকটা কুঁচকে যাচ্ছে, ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। একটা জোরে শ্বাস নেয়ার সঙ্গে সঙ্গে ওর চোখটা জলে ভরে গেল, আর তারপরেই ওর চোখের সামনে থেকে গাছ, রাস্তা, সাদা কালো হলদে সবুজ সব মিশে মুছে হারিয়ে ফুরিয়ে গেল। ওর সামনে একটা মানুষের মাথা নড়ছে। দাড়িওয়ালা পাগড়িওয়ালা মানুষের মাথা। না, মানুষটা নড়ছে না, আসলে ও নিজেই নড়ছে। মানুষটা ওর গা ধরে নাড়া দিচ্ছে। দুধ পি লো বেটা, গরম দুধ। লোকটার হাতে একটা কাচের গেলাসে দুধ থেকে একটু একটু ধোঁয়া বেরোচ্ছে। এবার ও বুঝল, একটা লরির পিছনে ও শুয়ে আছে। লরিতে মাল, মালের এক পাশে যেদিকটা খুলে যায় লরির, সেই দিকে একটুখানি জায়গাতে ও একটা চাদরের উপর শুয়ে আছে। ওর গায়েও একটা চাদর, আর মাথার নিচে পুঁটলি করা কিছু কাপড়। লোকটার কাছ থেকে গেলাসটা নিয়ে ও উঠে বসল। লরির এক পাশে রাস্তা, অন্যদিকে একটা খাবারের দোকান। দোকানের সামনে কয়েকটা বেঞ্চি পাতা, তাতে 3 জন লোক বসে চা খাচ্ছে। আরও দোকান রয়েছে রাস্তার দুধারে। একটায় বোধহয় গাড়ি মেরামত হয়, সেখান থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। দোকানটার সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে একজন শার্ট আর প্যান্ট পরা লোক রুমাল দিয়ে চশমার কাঁচ মুছছে। পাগড়ি পরা লোকটা দোকানের দিকে চলে গিয়েছিল, আবার ওর দিকে এগিয়ে এলো। ওর পিছন পিছন বেঞ্চির লোকগুলোও এগিয়ে এলো। ক্যা নাম হ্যায় তোমারা? পাগড়িওয়ালা লোকটা জিজ্ঞেস করল। ওর হাতে এখনও দুধের গেলাস, অর্ধেক খাওয়া হয়েছে। খুব ভালো দুধ, খুব ভালো লাগছে খেতে। ও বলল, জানি না। ক্যা জানি না? তুম বাঙালি আছে? ও মাথা নেড়ে হ্যাঁ বলল। নিশ্চয়ই বাঙালি। এতক্ষণ অবধিও যা ভেবেছে সবই তো বাংলাতে। তোমার ঘর কোথায়?
চোট লাগা কেসে? সাথে আর আদমি ছিল? তারা কোথায় গেল? জানি না, আমার মনে নেই। কি ব্যাপার, ছেলেটি কে? সেই কালো গাড়ির লোকটা এগিয়ে এসেছে লরির দিকে। মাথায় বেশি চুল নেই, কিন্তু বয়স বেশি না। লোকটা চোখ কুঁচকে এক দৃষ্টে দেখছে ওর দিকে। পাগড়িওয়ালা হিন্দিতে ব্যাপারটা বুঝিয়ে দিল। খুব সহজ, রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে লরিতে তুলে নিয়ে আসে। পরিচয় পেয়ে যদি দেখে কলকাতার ছেলে, তাহলে সঙ্গে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দেবে। বাঙালি ভদ্রলোক এবার আরও কাছে এলেন। তোমার নাম কি? নামটা ভুলে গিয়ে ওর খুব মুশকিল হয়েছে। ওকে আবার জানি না বলতে হলো, আর পাগড়িওয়ালা হো হো করে হেসে উঠল। জানি না छोड़ के और कुछ बोलता ही नहीं। জানি না মানে কি, ভুলে গেছো? হ্যাঁ। ভদ্রলোক ওর কনুইয়ের জখমটা দেখলেন। আর কোথায় লেগেছে? ও হাঁটুর ছড়াটা দেখিয়ে দিল। মাথায় লেগেছে? হ্যাঁ। দেখি, মাথা হেঁট করো। ও হেঁট করলে পর ভদ্রলোক ফোলা জায়গাটা ভালো করে দেখলেন। হাত দিতে ব্যথা লাগায় ও শিউরে উঠেছিল। একটু কেটেওছে বোধহয়, চুলের মধ্যে রক্ত জমে আছে মনে হচ্ছে। তুমি নামতে পারবে? দেখো তো, এসো। ও হাতের গেলাস পাগড়িওয়ালাকে দিয়ে পা ঝুলিয়ে হাত বাড়াতেই ভদ্রলোক ওকে খুব সাবধানে ব্যথা না লাগিয়ে নামিয়ে নিলেন। তারপর পাগড়িওয়ালার সঙ্গে ভদ্রলোক কথা বলে নিলেন। খড়গপুর আর 30 মাইল দূর। ওখানে ডিসপেন্সারিতে গিয়ে ওকে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করিয়ে নিয়ে ভদ্রলোক ওকে সঙ্গে করে সোজা চলে যাবেন কলকাতা। सीधा थाना में ले जाइए, পাগড়িওয়ালা বলল। कुछ गड़बड़ हुआ मालूम होता। থানা যে কি জিনিস সেটা বুঝতে ওর কিছুটা সময় লাগলো। তারপর পুলিশ কথাটা কানে আসতে ওর বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে উঠল। পুলিশ চোর ধরে, শাস্তি দেয়। ও চুরি করেছে বলে তো ও জানে না। ভদ্রলোক নিজেই গাড়ি চালান। সামনে ওকে নিজের পাশে বসিয়ে নিলেন। গাড়ি ছাড়ার অল্পক্ষণের মধ্যেই দোকান ঘরবাড়ি শেষ হয়ে গিয়ে খোলা মাঠ পড়ল। ও বুঝতে পারছিল যে ভদ্রলোক মাঝে মাঝে আর চোখে ওর দিকে দেখছেন। কিছুক্ষণ পরেই উনি আবার প্রশ্ন করতে আরম্ভ করলেন। তুমি কলকাতায় থাকো? ও তাতেও বলল, জানি না। তোমার বাপ মা ভাই বোন কারুর কথা মনে পড়ছে না? না। তারপর ও নিজে থেকেই রাত্রিরের ঘটনাটা বলল। ভাঙা গাড়ির কথাটা বলল। দুটো লোকের কথা বলল। গাড়ির নম্বরটা দেখেছিলে? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। না। লোকগুলো কিরকম দেখতে মনে আছে? ওর যা মনে আছে বলল। বাকি রাস্তা ভদ্রলোক ভুরু কুঁচকে রইলেন, আর কিছু জিজ্ঞেস করলেন না। এখন 2টো বেজেছে, সেটা ও ভদ্রলোকের হাত ঘড়িটা দেখে জেনে নিয়েছে। একবার ভেবেছিল ও বলবে যে ওর খিদে পেয়েছে, শুধু 2টো পেয়ারা আর 1 গেলাস দুধে পেট ভরেনি, কিন্তু সেটা আর বলার দরকার হলো না। যেখানে রাস্তার ধারে খড়গপুর 12 কিলোমিটার লেখা পাথরটা রয়েছে, তার পাশেই একটা গাছের তলায় ভদ্রলোক গাড়িটা দাঁড় করিয়ে একটা সাদা কাগজের বাক্স খুলে তার থেকে লুচি আর আলুর তরকারি বার করে ওকে দিলেন, আর নিজেও নিলেন। চ্যাপ্টা সাদা গোল জিনিসটার নাম যে লুচি, সেটা ওর কিছুতেই মনে পড়ছিল না। শেষে আকাশে অনেকগুলো পাখিকে একসঙ্গে উড়তে দেখে চিল মনে হওয়ার সঙ্গে সঙ্গেই লুচি মনে এসে গেল। পাথরের ফলকের নম্বর 12 থেকে কমতে কমতে 2 হবার পরেই খড়গপুর শহর দেখা গেল। ভদ্রলোক বললেন, খড়গপুর এসেছো কখনো? ওর খড়গপুর নামটাই মনে নেই, এসেছে কিনা জানবে কি করে? দেখে মনে হলো ও কোনোদিন এখানে আসেনি। ভদ্রলোক বললেন, এখানে একটা বড় স্কুল আছে, তাকে বলে আইআইটি। আইআইটি কথাটা ওর মাথার মধ্যে কিছুক্ষণ ঘুরপাক খেয়ে শহরের শব্দ বেড়ে যাবার সঙ্গে সঙ্গে হারিয়ে গেল। একটা চৌমাথায় একটা পুলিশ দেখেই ওর বুকটা আবার কেঁপে উঠল, আর ওর মুখ দিয়ে বেরিয়ে পড়ল, আমার পুলিশ ভালো লাগে না। ভদ্রলোক রাস্তার দিকে চোখ রেখেই বললেন,
পুলিশে খবর দিতেই হবে। ও নিয়ে তুমি কথা বলো না। তুমি ভদ্রঘরের ছেলে, তোমাকে দেখলেই বোঝা যায়। তোমার বাপ মা আছেন নিশ্চয়ই। তুমি তাঁদের ভুলে গেলেও তাঁরা নিশ্চয়ই তোমাকে ভোলেননি। তুমি কে সেটা জানতে হলে পুলিশের কাছে যেতেই হবে, আর তারাই তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে। পুলিশ তো খারাপ নয়, পুলিশ অনেক ভালো কাজ করে। শঙ্কর ফার্মেসির ডাক্তার ওর ছড়ে যাওয়া জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দিলেন, মাথায় বরফ লাগিয়ে দিলেন, কনুইয়ের উপর ওষুধ দিয়ে তুলো লাগিয়ে তার উপর একটা আঠাওয়ালা তাপ্পি মেরে দিলেন। এবার যিনি ওকে এনেছিলেন তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, আপনাদের এখানে থানাটা কোথায়? ডাক্তার কিছু বলার আগেই ও বলল, আমি একটু বাথরুমে যাব। এসো আমার সঙ্গে, বলে ডাক্তারবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ডাক্তারখানার পিছন দিকের দরজা দিয়ে বেরিয়ে একটা বারান্দা, সেই বারান্দার শেষ মাথায় একটা দরজা দেখিয়ে দিলেন ডাক্তারবাবু। ও দরজা খুলে ঘরে ঢুকেই ছিটকিনিটা লাগিয়ে দিল। তারপর সত্যি করেই বাথরুমের কাজ সেরে আর একটা বন্ধ দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে গেল। এটা একটা গলি, ডাইনে গেলেই বড় রাস্তা, তার মানে ধরা পড়ার ভয়। ও বাঁয়ে ঘুরল। কোথায় যাচ্ছে জানে না, তবে পুলিশের কাছে নয় এটা ভেবেই ফুর্তি। ওর কনুইয়ের ব্যান্ডেজ, ময়লা কাপড়, রক্তের দাগ, খুঁড়িয়ে হাঁটা, এই সবের জন্যই বোধহয় রাস্তার কিছু লোক ওর দিকে ঘাড় ফিরিয়ে দেখছে, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করল না ওকে। ও এগিয়ে চলল। ট্রেনের ভোঁ শোনা যাচ্ছে। গলিটা শেষ হতেই একটা বেশ বড় রাস্তা পড়ল। এ রাস্তায় অনেক লোক, সবাই ব্যস্ত, কেউ ওর দিকে চাইছে না। বাঁদিকে লোহার রেলিংয়ের ওপারে রেলের লাইন, অনেকগুলো পাশাপাশি লাইন, তার মধ্যে একটাতে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। ইঞ্জিনের ভোঁ শোনা যাচ্ছে খুব জোরে আর কাছে। সামনে লাইনের পাশে একটা লোহার ডান্ডার মাথায় অনেকগুলো আড়াআড়ি ছোট ডান্ডা, তাদের গায়ে লাল সবুজ গোল গোল আলো। কি যেন বলে ওগুলোকে, ওর মনে পড়ল না। ওই যে সামনে স্টেশন, বেশ বড় স্টেশন, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনে প্ল্যাটফর্মে লোকের ভিড়। ও খোঁড়াতে খোঁড়াতে স্টেশনের ভিতর গিয়ে ঢুকল। সামনেই দাঁড়িয়ে আছে ট্রেনটা। ভোঁ বেজে উঠল ইঞ্জিনের দিক থেকে। ওর মনটা ছটফটিয়ে বলে উঠল, তোমাকে উঠতে হবে এই গাড়িতেই, এই সুযোগ, এই বেলা উঠে পড়ো। ওর সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকে লোক ছুটোছুটি করছে। পিছন থেকে একটা পুঁটলির ধাক্কায় ও প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। কোনো রকমে সামলে এগিয়ে গিয়েই দেখল ট্রেন ছেড়ে দিয়েছে। গাড়িগুলো সরে সরে যাচ্ছে ওর সামনে দিয়ে। ও আরও এগোলো। সব দরজা বন্ধ। খোলা দরজা না পেলেও উঠবে কি করে? ওই একটা দরজা খোলা। ও কি পারবে উঠতে? পারবে না। ওর হাতে জোর নেই, পায়ে জোর নেই, তবু মন বলছে এই সুযোগ, এগিয়ে যাও। ও এগিয়ে গেল, হাত বাড়িয়ে দিল। ওই যে দরজা, সঙ্গে সঙ্গে ছুটতে হবে। তারপর হাতল ধরে লাফ। পা হড়কালেই ফসকে গিয়ে একেবারে। ওর পা আর মাটিতে নেই, পা ফসকায়নি। একটা হাত কামরা থেকে বেরিয়ে এসে ওর কোমর জাপটে ধরে হুশ করে ওকে কামরায় তুলে নিল। আর তারপরেই শুনল ধমক, ইয়ার কি হচ্ছে? মারবো নাকি ল্যাঙা ঠ্যাঙে ঠ্যাঙার বাড়ি? ও এখন বেঞ্চিতে বসে হাঁপাচ্ছে। এত জোরে শ্বাস নিতে হচ্ছে যে কথা বলতে চাইলেও পারবে না। ও লোকটার দিকে চেয়ে আছে। ধমক দিলে কি হবে? মুখ দেখে মনে হয় না খুব বেশি রাগ করেছে, কিংবা হয়তো প্রথমে রেগেছিল, এখন ওকে ভালো করে দেখে রাগটা কমে গেছে। এখন ওর চোখে চালাক হাসি, ঠোঁটের ফাঁক দিয়ে দাঁতগুলোতে রোদ পড়ে হাসি আরও খোলতাই হয়েছে। দেখে মনে হয় লোকটার মাথায় হাজার বুদ্ধি কিলবিল করে, আর সেগুলো খাটিয়ে সারাটা জীবন সে চালিয়ে দিতে পারে। কামরায় আরও লোক রয়েছে, কিন্তু ওদের বেঞ্চিতে কেবল ওরা দুজন। সামনের বেঞ্চিতে তিনজন বুড়ো পাশাপাশি বসে আছে। একজন বসে বসেই ঘুমোচ্ছে, একজন এইমাত্র এক চিমটে কালো গুঁড়ো নিয়ে নাকের ফুটোর সামনে ধরে হাতটাকে ঝাঁকি দিয়ে শ্বাস টেনে নিল। আর একজন খবরের কাগজ পড়ছে। ট্রেনের দুলুনি যত বাড়ছে তাকে তত বেশি শক্ত করে কাগজটাকে ধরে চোখের কাছে নিয়ে আসতে হচ্ছে। এবার বলো তো চাঁদ, মতলবখানা কি?
লোকটার গলা গম্ভীর, কিন্তু হাসিটা এখনো যায়নি। সে এমনভাবে চেয়ে আছে ওর দিকে যেন চাহনির জোরেই ওর মনের সব কথা জেনে যাবে। ও চুপ করে রইল। মতলব তো পুলিশের কাছ থেকে পালানো, কিন্তু সেটাও বলতে পারল না। পুলিশ? ওর মনের কথা জেনে তাক করে জিজ্ঞেস করল লোকটা। চালের ব্যাপার? লোকটা আবার জিজ্ঞেস করল। এই নিয়ে পরপর 3টে প্রশ্ন করল, যার একটারও উত্তর ও দেয়নি। ওহো, তুমি ভদ্রলোকের ছেলে, চালের থলি কাঁধে নিয়ে ছুটবে এমন তাগদ নেই তোমার। ও এখনো চুপ করে আছে। লোকটাও ওর দিকে সেইভাবেই চেয়ে আছে। পেটে বোমা মারতে হবে নাকি? এবার বলল লোকটা। তারপর কাছে এগিয়ে এসে গলা নামিয়ে বলল, আমাকে বলতে কি, আমি কাউকে বলবো না। আমিও ঘর পালানো ছেলে, তোমার মতন। ও জানতো যে এবার লোকটা ওর নাম জিজ্ঞেস করবে, তাই ও উল্টে ওকেই ওর নাম জিজ্ঞেস করে ফেলল। লোকটা বলল, আমার নামটা পরে হবে, আগে তোমারটা শুনি। বারবার জানি না বলতে ওর মোটেই ভালো লাগছিল না। খড়গপুর ডাক্তারখানার উল্টো দিকে একটা দোকানের দরজার উপরে ও একটুক্ষণ আগেই একটা নাম দেখেছে। সাদা টিনের বোর্ডে কালো দিয়ে লেখা মহামায়া স্টোর্স, আর তার নিচে প্রহ ফটিকচন্দ্র পাল। ও তাই ফস করে বলে দিল, ফটিক। ডাকনাম না ভালো নাম? ভালো নাম। পদবী কি? পদবী? পদবী কথাটার মানের জন্যও ওকে কিছুক্ষণ মাথার মধ্যে হাত আড়াতে হলো। পদবী বোঝো না? লোকটা বলল। তুমি কি সাহেব স্কুলে পড়ো নাকি? সারনেম, সারনেম বোঝো? সারনেম ও আরোই বোঝে না। নামের শেষে যেটা থাকে, লোকটা ধমক দিয়ে বলল, যেমন রবির শেষে ঠাকুর। তুমি সত্যিই বোকা না বোকা সেজে রয়েছ সেটা আমাকে জানতে হবে। নামের শেষে বলাতেই ও বুঝে ফেলেছে। বলল, পাল, পদবী পাল, আর মাঝখানে চন্দ্র, ফটিক চন্দ্র পাল। লোকটা একটুক্ষণ ওর দিকে চেয়ে রইল। তারপর তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, যে লোকটা ঝাড়াক্সে নিজের একটা নাম বানিয়ে বলতে পারে সেও আর্টিস্ট। এসো, হারুনের সঙ্গে হাত মেলাও ফটিক চাঁদ পাল। হারুন, মাঝখানে আল, শেষে রসিদ। বগদাদের খলিফা, জগলারের বাদশাহ। ও হাতটা বাড়িয়ে দিল বটে, কিন্তু লোকটা ওর বানানো নাম বিশ্বাস করল না বলে ওর একটু রাগ হলো। তুমি যে বাড়ির ছেলে, লোকটা শটান ওর দিকে তাকিয়ে বলল, সেসব বাড়ি থেকে ফটিক নামটা উঠে গেছে সিরাজউদ্দৌলার আমল থেকে। দেখি তোমার হাতের তেলো। ও কিছু বলার আগেই লোকটা ওর ডান হাতটা খপ করে ধরে তেলোটা দেখে নিয়ে বলল, বাসের রড ধরে ঝুলতে হয়নি কোশ্মিনকালেও। শার্টের দাম কমসে কম 45 চিপস। টেরিকটের প্যান্ট, নো মাদুলি। লাস্ট টিকেটা উঠেছিল কি? সেলুনে ছাঁটা চুল, খুব বেশি দিন না। পার্ক স্ট্রিটের সেলুন কি? তাই তো মনে হচ্ছে। লোকটা আবার চেয়ে আছে ওর দিকে, হয়তো চাইছে ও কিছু বলুক। ও বাধ্য হয়েই বলল, আমার কিচ্ছু মনে নেই। লোকটার চোখ দুটো হঠাৎ খুদে খুদে আর জলজলে হয়ে গেল। বোগদাদের খলিফের সঙ্গে ফচকেমো করতে এসো না চাঁদ, ওসব কারচুপি খাটবে না আমার কাছে। তুমি অনেক ভাজা মাছ উল্টে খেয়েছ। সাহেবি স্কুলের তালিম তোমার। ব্যাড কোম্পানি হয়ে এখন বাপের খপ্পর থেকে ছোটকে বেরিয়ে এসেছ। আমি কি আর বুঝি না? কনুইয়ে চোট লাগলো কি করে? মাথা ফুলেছে কেন? ল্যাংচাচ্ছ কেন? যা বলবার সাফ বলে ফেলো তো চাঁদ, নইলে ঘাড় ধরে নামিয়ে দেবো জগপুরে গাড়ি থামলেই। বলো, বলে ফেলো। ও বলল, সব বলল। ওর মনে হলো একে বলা যায়, এ লোকটা ক্ষতি করবে না ওর, ওকে পুলিশে দেবে না। আকাশে তারা দেখা থেকে আরম্ভ করে বাথরুমের পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া পর্যন্ত সব বলল। লোকটা শুনে টুনে কিছুক্ষণ চুপ করে জানলা দিয়ে বাইরের চলন্ত মাঠঘাটের দিকে চেয়ে ভাবল। তারপর মাথা নেড়ে বলল, তোমার তো তাহলে একটা ডেরা লাগবে কলকাতায়। আমি যেখানে থাকি সেখানে তো তোমার থাকা পোষাবে না। তুমি কলকাতায় থাকো? আগে থেকেছি, এখন আবার থাকবো।
ডেরা একটা আছে আমার এন্টালিতে, মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে বেরোই বাক্স নিয়ে। রথের মেলা, চড়কের মেলা, শিবরাত্রিরের মেলা, বিয়ে শাদিতেও বায়না জুটে যায় টাইম টু টাইম। এখন আসছি কোয়েম্বাটোর থেকে। কোয়েম্বাটোর জানো? মাদ্রাজে 3 হপ্তাহ স্রেফ ইডলি দোসা। এক সার্কাস কোম্পানির সঙ্গে কথা বলে এসেছি। ভেঙ্কটেশ ট্র্যাপিস দেখায় গ্রেট ডায়মন্ডে, আমার সঙ্গে দোস্তি হয়েছে। বলে যে চান্স হলেই জানাবে। আপাতত কলকাতা, শহীদ মিনারের নিচে ঘাসের উপর এক ফালি জায়গা, ব্যাস। তুমি ঘাসের উপর থাকবে? ও জিজ্ঞেস করল। ও নিজে অনেকক্ষণ ঘাসের উপর শুয়েছিল, সেটা ওর মনে আছে। লোকটা বলল, থাকবো না, খেল দেখাবো। ওই যে বেঞ্চের নিচে বাক্সটা দেখছো, ওর মধ্যে আমার খেলার জিনিস আছে। জাগলিংয়ের খেলা। একটি জিনিসও আমার কেনা নয়, সব ওস্তাদের দেওয়া। ওস্তাদ কথাটা বলেই লোকটা 3 বার কপালে হাত ঠেকালো। 73 বছর বয়স অব্দি খেল দেখিয়েছিল। তখনও চিরুনি দিয়ে দুভাগ করে আঁচড়ানো দাড়ির অর্ধেক কাঁচা। নামাজ পড়ার মতো করে বসে লাট্টু ছুঁড়েছে আকাশে, তারপর তেলোটা চিৎ করে হাতটা বাড়িয়েছে ধরবে বলে, হঠাৎ দেখি ওস্তাদ হাত টেনে নিয়ে দুহাত দিয়ে বুক চেপে দুমড়ে গেল। লাট্টু আকাশ থেকে নেমে এসে ওস্তাদের পিঠের 2 পাখনার মধ্যিখানে শিরদাঁড়ার উপর পড়ে ঘুরতে লাগলো। পাবলিক ক্ল্যাপ দিচ্ছে, ভাবছে বুঝি নতুন খেলা। কিন্তু ওস্তাদ আর সোজা হলো না। লোকটা কিছুক্ষণ চুপ করে জানলার বাইরে চেয়ে থেকে বোধহয় ওস্তাদের কথাই ভাবল। তারপর বলল, উপেন্দাকে বলে দেখব যদি তোমার একটা হিল্লে করে দিতে পারেন। অবশ্যই পুলিশ লাগবে তোমার পেছনে, সেটা বলে দিলাম। ওর মুখ আবার শুকিয়ে গেল। লোকটা বলল, নিয়ম মতো তোমাকে আমার পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। না না, ও এবার বেশ জোরের সঙ্গে বলে উঠল। ভয় নেই, লোকটা একটু হেসে বলল, আর্টিস্টের নিয়মগুলো একটু আলাদা। নিয়ম যদি মানতাম গোড়া থেকেই, তাহলে তোমার সঙ্গে আজ এইভাবে 3rd ক্লাসে বসে কথা বলতে হতো না। নিয়ম মানলে এই আপিস ভাঙার টাইমে অরুণ মুস্তাফি হয়তো ফিয়াট গাড়ি হাঁকিয়ে বিবিডি বাগ থেকে বালিগঞ্জে ফিরত। একটা লোকের নাম ওর মাথায় ঘুরছিল। ও জিজ্ঞেস করল, উপেন্দা কে? লোকটা বলল, উপেন্দা হলো উপেন গুঁই। বেন্টিং স্ট্রিটে চায়ের দোকান আছে। হিল্লে কাকে বলে? হিল্লে মানে গতি, যাকে বলে ব্যবস্থা। তুমি নিঘাত সাহেব স্কুলে পড়েছ। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org